বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে নির্বাচন হতে দেবে কিনা, এমনকি কেউ কেউ সামরিক শাসন জারি হবে বলে জুজুর ভয় দেখালেও অবশেষে সব ষড়যন্ত্র তত্ত্ব মিথ্যা প্রমাণ করে দিয়ে নির্বাচনী পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও, যার ধারাবাহিকতায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন, যা চলবে আগামীকাল 4 জানুয়ারি পর্যন্ত। ইসির এই যাচাই বাছাই প্রক্রিয়া এরই মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মতো হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে জানিয়ে চলছে নানা সমালোচনা আছে ইসিতে জমা দেওয়া প্রার্থীদের হলফনামায় তথ্য দেওয়ার বিষয়টি নিয়েও। অনেক প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত হলেও হলফনামায় তাদের বার্ষিক আয় কিংবা সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে কম দেখানো হয়েছে। আবার কিছু প্রার্থী নিজ নামে বাড়ি বা গাড়ি নেই উল্লেখ করলেও তাদের স্ত্রীদের নামে বিপুল সম্পদের হিসাব উঠে এসেছে। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের সম্পদের বিবরণ নিয়েও সাধারণ মানুষের কৌতূহল ও প্রশ্ন আরও বাড়িয়েছে। কেন রাজনীতিবিদদের হলফনামার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে, এর থেকে পরিত্রাণের উপায় কি, এসব নিয়ে আলোচনায় আজকের প্রযত্নে বাংলাদেশে আমাদের স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই প্রযত্নে বাংলাদেশে স্বাগত। শুরুটা করতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে দিয়ে। যেমনটা বলছিলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় নিয়ে বিতর্ক চলছে। তার নির্বাচনী হলফনামে বার্ষিক আয় দেখিয়েছেন তিনি 16 লাখ টাকা। সেই সাথে জনাব হান্নান মাসুদের বিষয়টি নিয়েও আপনার কাছে আসবো। শুরুতে যদি এই বিষয়টি নিয়ে আসি, এই যে এনসিপি গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে এই যে স্বচ্ছতা কিংবা নতুন বাংলাদেশের যে সংস্কৃতির দিকে এগোনো, নতুন রাজনীতি সংস্কৃতির দিকে এগোনো এই এনসিপির শীর্ষ নেতাদের বিশেষ করে নাহিদ ইসলাম এবং হান্নান মাসুদের হলফনামার সম্পদ বিবরণী নিয়ে যখন জনমনে প্রশ্ন উঠছে, সেই ক্ষেত্রে এনসিপি কিভাবে প্রমাণ করবে তারা পুরনো রাজনীতির যে সংস্কৃতির কাঠামো সেটি থেকে বেরিয়ে আসতে পারবে? আপনাকে ধন্যবাদ। আমার বড় ভাই এবং সহ-আলোচক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই হলফনামা দেখে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যেই রাজনীতিবিদরা যে সম্পদটা দেখায়, এই সম্পদটা আসলেই প্রকৃতপক্ষে তারা যে জীবনযাপন করে সেই জীবনযাপনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আপনি যদি একই সাথে নাহিদ ইসলামের কথা তো বলেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের কথাও যদি দেখেন, তারা কিন্তু আপনার নাহিদ ইসলামের চেয়ে কম সম্পদ আয় করেন এবং কম আয় করেন এবং কম সম্পদ দেখিয়েছেন। তো বাস্তবতা কি আসলে দেখেন, নাহিদ ইসলাম তো শুধুমাত্র আপনার ছাত্রনেতা, গণঅভ্যুত্থান নেতা তাই নয়, তিনি আপনার প্রায় 1.5 বছর অথবা 1 বছরের মতো তিনি আপনার রাষ্ট্রীয় পজিশনে ছিলেন এবং তিনি যে সম্পদটা দেখিয়েছেন এটা কিন্তু মোটা দাগে তার যে বেতন, পাশাপাশি বেতনের সাথে যে অন্যান্য আনুষঙ্গিক ভাতা, তারপর আরও যা আয় করেছেন সেটা ট্যাক্স ফাইলে তিনি যা দেখিয়েছেন সেই জিনিসটা কিন্তু এসেছে। এখন একটা টেকনিক্যাল বিষয় আছে, সেটা হলো এই যে আপনার হান্নান মাসুদ বলেন কিংবা নাহিদ ইসলাম বলেন, তাদের কিন্তু বেশিরভাগের এটা প্রথম ট্যাক্স ফাইল। হ্যাঁ, তারা যদি পূর্বে টিউশনি করে কিংবা কোনোভাবে ইনকাম করেও থাকেন, এটা কিন্তু তাদের প্রথম ট্যাক্স ফাইল। আপনি যদি একজন করদাতা হিসেবে চিন্তা করেন, করদাতাদের কিন্তু প্রথম ট্যাক্স ফাইলটা যেটা হয় এটা মোটামুটি একটা সলিড ফাইল হয়। সলিড মানে ধরুন আপনার যা আছে আপনার নামে বিভিন্ন জায়গায় সবগুলো একসাথে অ্যাকুমুলেট করা হয়। তারপর যখন বছর যখন বাড়ে তখন কিন্তু আপনি যে আয় দেখাবেন, 1 বছর যে আয় করেছেন তার চেয়ে বেশি তো সম্পদ বাড়বে না। ইভেন আমি একটু আগে আরেকজন দেখলাম যে একজন প্রার্থীর আয় বাড়েনি বাট সম্পদ বেড়েছে 129 গুণ। আপনার এই ধরনের বিভিন্ন ধরনের আপনার ইস্যু কিন্তু আছে। সো আমার একটা জায়গা হলো খুব ক্লিয়ার যে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় নাহিদ ইসলাম যেটা দেখিয়েছেন এবং যেটা তিনি আপনার জীবনযাপন করছেন, তার 1 বছরে 16 লক্ষ টাকা দেখিয়েছেন গত অর্থ বছরে। এটা কিন্তু আপনার জুলাই টু জুলাই, এটা মানে এখন যেটা দেখাচ্ছেন, আমরা আছি এখন ডিসেম্বরে, এখন এটা কিন্তু গত জুলাই থেকে আগের জুন পর্যন্ত, মানে গত অর্থ বছরের ফাইল কিন্তু সবার জন্য, এটা একজনের জন্য না। এই সময়টার ম্যাক্সিমাম সময় কিন্তু সরকারে ছিলেন এবং সেই আয়টাই কিন্তু এখানে আসছে। হয়তোবা আমরা যদি আগামী অর্থ বছর দেখি, হয়তোবা দেখবো যে এখান থেকে কমেই গিয়েছেন, কারণ উনি এখন আসলে কোনো ফর্মাল সরকারি কোনো পজিশনে নাই, কিংবা অন্যান্য যেখান থেকে আয় করছেন, যেটা উনি পরামর্শক দেখিয়েছেন কনসালটেন্সি, তো সেই জায়গাটা আসলে তখন হয়তোবা তিনি যেভাবে আপনার দেখাবেন সেটা থেকে আমরা বুঝতে পারবো, কিন্তু কম্পেয়ার করার কোনো তো সুযোগ নাই। তো কম্পেয়ার করার যেহেতু সুযোগ নাই এবং এই জিনিসটা খুব মনে হচ্ছে যে ঢাকায় আপনি বাসা ভাড়া দেবেন 40,000 টাকা, আপনি ধরেন এখানে আপনি পরিবার পরিজন নিয়ে খরচ করবেন, খুবই স্বাভাবিক 60-70 হাজার টাকা খরচ হয় বছরে। আপনার আয় মানে মিনিমাম আপনার ব্যয় হচ্ছে কত, 7-8 লক্ষ টাকা ব্যয় হচ্ছে, কিন্তু আমাদের তো বেশিরভাগ নেতাদের আয় দেখাচ্ছে আপনার 3,20,000 টাকা, 3.5-4-5 লক্ষ টাকা ধরেন। এটা তো আসলে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ না। বিষয়টা হলো যে নাহিদ ইসলাম সহ আরও যারা ছাত্রনেতারা দেখিয়েছেন
তারা তাদের জীবনযাত্রার সাথে সঙ্গতিপূর্ণ একটা ইনকাম দেখিয়েছেন কিনা। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা দেখা যাচ্ছে যে এটা সঙ্গতিপূর্ণ, এটা হাস্যকর না। হাস্যকর হলো সেইটা যারা 30-40 বছর ধরে আপনার ক্যারিয়ারে আছেন, তাদের ইনকাম যখন এক বছরে 6 লক্ষ টাকার কম, মানে মাসে 50,000-এর কম, সেটা হাস্যকর। আরেকটি প্রশ্ন যদি আপনার কাছে রাখতে চাই, বলা হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে 18 গুণ সম্পদ বেশি ছেলে এনসিপি প্রার্থী হান্নান মাসুদের। বাড়িতে ভাঙাচোরা ঘর ছিল, সেটি ভেঙে এখন পাকা ঘর করা হচ্ছে এবং 1 বছরের মধ্যে এত সম্পদশালী হয়ে গেছেন কিভাবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যদি সম্পদশালী আগেই থাকতো তাহলে নিশ্চয়ই বাড়িতে ভাঙাচোরা ঘর থাকতো না। এই প্রশ্নটি নিয়ে আপনার মন্তব্য জানবো। তার সাথে আরেকটু যুক্ত করে চাই শহীদ শরীফ ওসমান হাদি, যিনি মৃত্যুর আগে বলেছিলেন এনসিপির 3টি অপরাধ, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে এবং অনেকে দুর্নীতিগ্রস্ত হচ্ছেন, সেটা তার কাছে লজ্জার বিষয়। কিভাবে 10 মাসে তারা কোটিপতির মালিক হচ্ছেন, তার এই বক্তব্য ঘিরে তিনি এত সোচ্চার ছিলেন, এই বিষয়টি নিয়ে কি বলবেন? প্রথমত দেখেন, হান্নান মাসুদ যে ট্যাক্স ফাইল দেখেছেন, আমি সেটা দেখি নাই। এখন উনি যে সম্পদটা দেখিয়েছেন, হ্যাঁ আপনারা দেখেন এখানে কিন্তু স্ত্রীর গয়না থেকে শুরু করে তার নামে জমি আছে কিনা, আরও আনুষঙ্গিক, মানে আমি সিম্পলি একজন করদাতা হিসেবে যেটাকে দেখি যে একটা ট্যাক্স ফাইলে যা আছে সেটাই কিন্তু হলফনামায় উল্লেখ করতে হয়, এর বাইরে কিছু তো আসলে দেখানোর সুযোগ থাকে না। এখন আপনার ট্যাক্স ফাইলে যা আছে আপনি তো তাই দেখাবেন। এখন এটা আপনি যদি বলেন যে গত বছর তিনি ট্যাক্স ফাইলে কী দেখিয়েছেন, এখন বাংলাদেশে অনেক ইনফরমাল সেক্টরের ব্যবসায়ী আছেন যারা জীবনে কখনো ট্যাক্স দেয় না, 20 বছর ধরে ব্যবসা করছেন, মাসে লাখের উপর ইনকাম করছেন, তাদের কোনো আপনার টিন নাই তাদের নামে, তাদের আয়কর রিটার্ন নাই। আপনি যদি সেভাবে দেখেন, যারা এই ফর্মাল সেক্টরে যারা এই সম্পদটা দেখাচ্ছেন, আর্থিক বিবরণীটা, আপনি প্রথমত এটা অ্যাপ্রিসিয়েট করেন যে তাদের যে জীবনযাত্রা দেখা যাচ্ছে, তাদের নিজের গাড়ি নাই, হয়তো বা কেউ তাকে গাড়ি দিয়েছে। ইভেন হান্নান মাসুদের ক্ষেত্রে সত্য, তিনি বলেছেন অনেয়ারে। শহীদ শরীফ ওসমান হাদির যে বক্তব্য, তিনিও তো আপনাদের সঙ্গে জুলাই সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, সেই ক্ষেত্রে তার এই 3টি অপরাধ এনসিপি ঘিরে, সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমি ওসমান হাদির প্রতি শ্রদ্ধাশীল থেকে বলতে চাই, ওসমান হাদি এনসিপির নেতৃবৃন্দ সম্পর্কে খুব কম জানতেন। এনসিপির 216 জন কেন্দ্রীয় নেতার ভিতরে আপনি 5 থেকে 7 জন, হয়তোবা আমি যদি ধরেই নিলাম যে বেনিফিট অফ ডাউট, যে তাদের মধ্যে আর্থিক অসঙ্গতি থাকতে পারে, আপনি কি বলতে পারেন এনসিপির 200 জন নেতৃত্বই সেম ভাবে আপনার আর্থিকভাবে লাভবান হয়েছে? আরেকটা বিষয় ধরেন, আমরা বাংলাদেশে যেটা দেখি সবসময়, যে কেউ যখন আমাদের মানে তাকে যখন রেসপেক্ট করা শুরু করে, তখন তারে আপনার একটা প্রফেসি দিয়ে দেওয়া হয়, তার আসলে কোনো ভুল থাকতে পারে না, তিনি যা বলছেন এইটাই ইতিহাস, তিনি যা বলছেন এটার কোনো আর্গুমেন্ট করা যাবে না। সিম্পলি ধরেন, আপনার ওসমান হাদি আমার সহকর্মী ছিলেন নাগরিক কমিটিতে, তিনিও নাগরিক কমিটির একজন মেম্বার ছিলেন। নাগরিক কমিটি থেকে যখন এনসিপি হয় তখন তিনি এনসিপিতে আসেন নাই, তিনি ইনকিলাব মঞ্চে বেশি সময় দিয়েছেন। তার প্রতি সমূহ শ্রদ্ধা রেখেই বলবো, তার সবগুলো রাজনৈতিক স্টেপের সাথে কি আমি একমত? অবশ্যই একমত না। তিনি যে টিপাই মুখ অভিমুখে 10 ট্রাক নিয়ে মানুষ নিয়ে টিপাই মুখে গিয়েছিলেন কুমিল্লায়, আমি কি এটার সাথে একমত? 10 ট্রাক বলতে কি বোঝাচ্ছে? 10 ট্রাক বলতে বোঝাচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ান বিচ্ছিন্নবাদীদের সহযোগিতা করার জন্য, মানে ন্যারেটিভটা দেখেন, 10 ট্রাক অস্ত্র এখানে ধরা পড়েছিল গত বিএনপি সময়ে, এবং এটা ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবরকে আপনার ভুলভাবে যেটা অ্যাপ্রিসিয়েট করা হয় বারবার। আপনি যখন 10 ট্রাক নিয়ে বর্ডারের দিকে যাচ্ছেন, আমি তো সেটার সাথে একমত না। আপনি যদি বলেন যে হ্যাঁ ওসমান হাদি আমার কাছে অবশ্যই সম্মানের, কিন্তু হাদি যা বলেছেন, যা করেছেন, কোনো প্রশ্ন করা যাবে না, সব মেনে নিতে হবে, এই বিষয়টার সাথে আমি একমত না। অবশ্যই এনসিপি নেতাদের আপনার ধরবেন এবং আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি ব্যক্তিগতভাবে কোনো অবৈধ সম্পদ আয় করি না, আমার নিজের ব্যবসা আছে, আমার নিজের আপনার কনসালটেন্সি আছে, শিক্ষকতা আছে। আমি চাইবো আমার দলে এমন কেউ না থাকুক যাদের পাপের দায়, যাদের অপরাধের দায় আমার কাছে আসবে। সো আমি আপনাকে বলবো, আপনাদের সবাইকে বলবো, তাদের সম্পদ এইবার যেটা জমা দিয়েছে, আপনারা অবশ্যই ভিজিল্যান্ট থাকবেন, পরের বছর তারা কি করবে, আর পরে নির্বাচন পর্যন্ত কি করবে। কিন্তু যদি এটার কোনো ভ্যালিড রিজন থাকে এবং যদি তাদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই অবৈধ অর্জনের সুযোগ, মানে আপনার কোনো স্কোপ অথবা প্রমাণ না থাকে, তাহলে তো এটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন। আরেকটা বিষয় বলি, বাংলাদেশে লাস্ট বলে শেষ করি, যে একটা মানুষ যখন পপুলার হয়, মানুষ যখন একটু রাইজ করে, আমরা স্বাভাবিকভাবে আমাদের আত্মীয় স্বজন কিন্তু বলে আলাউদ্দিন কিছু লাগলে বইলো, হ্যাঁ তোমার কি লাগবে বলো। এটা কি একটা মানুষ যখন একটা পরিবার থেকে একটু মনে করে যে সামাজিকভাবে কিংবা কোনোভাবে প্রমিনেন্ট হয়ে উঠছে, তার কিন্তু শুভাকাঙ্ক্ষী থাকে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। প্রতিটা রাজনীতিবিদের শুভাকাঙ্ক্ষী আছে। শুভাকাঙ্ক্ষী মানে যে তার কাছ থেকে আপনার অবৈধ কিছু নিবে, এটা যদি আমরা ভেবে থাকি তাহলে আমরা সমাজ সম্পর্কে ধারণা আমাদের একেবারেই ভুল। এই জায়গায় আমাদের চিন্তা করতে হবে, প্রতিটা রাজনৈতিক যে তরুণ নেতৃত্ব, তাদেরও শুভাকাঙ্ক্ষী আছে, তাদের আত্মীয় স্বজন আছে, সেই জায়গা থেকে তাদের সম্পদ অর্জনের
যদি সাবস্টেন্সিয়াল এভিডেন্স থাকে যে অবৈধ পথে উপার্জন করেছে, ডেফিনেটলি আপনার ধরবেন, কিন্তু শুধুমাত্র সম্পদ বেশি বলেই তাদেরকে ধরাটা আমার মনে হয় তাদের প্রতি অবিচার। জি, নিশ্চয়ই সেই বিষয়টি নিয়ে আসবো। একটু নাজিমুদ্দিন আলম আপনার কাছে আসতে চাই। নির্বাচনে অংশ নেওয়া অনেক প্রার্থীর ক্ষেত্রে দেখা গেছে নিজেদের নামে সম্পদ কম দেখালেও, হলফনামায় সম্পদ কম দেখালেও পরিবারের সদস্যদের নামে মরো সম্পদের হিসাব উঠে এসেছে। এই প্রবণতা চলতে থাকলে আসলে নির্বাচনী এই যে যাত্রা, যেটির পথে বাংলাদেশ, সেটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? নির্বাচন প্রশ্নের মুখে পড়বে না? কি কি চ্যালেঞ্জ থাকতে? তারপরে আমি হলফনামায় আসছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এবং আমার সহআলোচক এনসিপির নেতা আলাউদ্দিন এবং যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এখানে নির্বাচনটা আমাদের সকলের একটা চাওয়া। দীর্ঘদিন পর একটা সুষ্ঠু নির্বাচনের আশায় দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই নির্বাচনের ট্রেন সবাই উঠে পড়েছে। আপনি জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশে গণতান্ত্রিক দেশের মানে প্রতিষ্ঠার প্রত্যাশায় প্রত্যেকটা মানুষ এবং আমাদের রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা সবাই চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র যাতে প্রতিষ্ঠিত হয়। এখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে, সে অনুযায়ী সবাই সাবমিট করেছে। আপনার আজকে 3 দিন 4 দিন যাবৎ 3 দিন হয়ে গেল, আগামীকালকে বোধহয় যাচাই করার শেষ তারিখ। এবং সে অনুযায়ী যাচাই বাছাইতে কিছু যেগুলো রুটিন ওয়ার্ক, যেগুলো কিছু অনিয়ম হলে পরে সেটা আপনার স্থগিত করা হয়েছে বা সেটা যাচাই বাছাইতে তাদেরকে করেছে। তো সেখানে আবার আপিল করার সুযোগ থাকে। ডিসি সার্টিফাইড কপি নিয়ে সেটা আবার নির্বাচন কমিশনে আপিল করতে পারবে। তো যেহেতু আপিল করার সুযোগ আছে, আগামী 9 তারিখ পর্যন্ত বোধহয় এটা আপিলের শুনানি হবে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত বিভিন্ন অঞ্চলভিত্তিক আপিল হবে, সেখানে কিছু ফলাফল আসবে। তো এটা তো এটা আমাদের নির্বাচনের প্রক্রিয়া। তো এটা মানে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা হওয়া উচিত। আর পাশাপাশি আপনি হলফনামার কথা যেটা বলছেন, হলফনামা এটা যা প্রত্যেকের হলফনামা, এটা আমাদের যেটা নিয়ম অনুযায়ী হলফনামা সাবমিট করতে হয় নির্বাচন যখন মনোনয়নপত্র দাখিল করা হয়। দাখিল করা হলে পরে এখানে হলফনামা দিয়ে একটা অঙ্গীকার করা হয়। এই অঙ্গীকারটা আপনার তার ট্যাক্স ফাইল আছে, টিন সার্টিফিকেট আছে, সেগুলো সাবমিট করতে হয়। এবং সেই ট্যাক্স উকিল লয়ারের সাথে পরামর্শ করেই প্রত্যেকেই হলফনামার সেই আয় এবং তার সামঞ্জস্য রেখেই সে কিন্তু এটা সাবমিট করে। তো সেক্ষেত্রে যদি কোনো নিয়ম তার যদি মনে করেন কম অথবা বেশি দেখানো হয়, সেটা পরবর্তীতে সেটা দেখা যাবে, এটা দুদকের ব্যাপার। এটা দুর্নীতি দমন কমিশন তারা দেখবে। যদি এটা নিয়ে কেউ বক্তব্য রাখে বা এটা আপোস করে বা আপিল করে বা অভিযোগ দায়ের করে, কিন্তু এটাকে কেন্দ্র করে নির্বাচন ব্যাহত হবে না। নির্বাচন ব্যাহত হওয়ার কোনো সুযোগ নাই। এখানে আপনি সবাই তার আয় কার কি আছে সেটা ওই আপনার ইনকাম ট্যাক্সের ফাইল অনুযায়ী তারা এটা সাবমিট করে। যদি অসামঞ্জস্যভাবে করে, সেটার জন্য কেউ অভিযোগ যদি করে, সে দুদকে অভিযোগ করবে। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না কোনো আমাদের নির্বাচনের কোনো বাধার সৃষ্টি হবে। তো আপনি একটা কথা যে আলাউদ্দিন বলল যে আপনার অ্যাকচুয়ালি যারা পলিটিশিয়ান তারা আপনার অ্যাকচুয়ালি তাদের শুভাকাঙ্ক্ষী থাকে। যেমন আমি যখন স্টুডেন্ট পলিটিক্স শেষ করে তখন আমি ছাত্রদলের জেনারেল সেক্রেটারি এবং ডাকসুর এজিএস। সেই অবস্থায় আমার নেত্রী আমাকে নির্বাচন করতে পাঠিয়েছিলেন আমার এলাকায়। তো তখন তো আমার টাকা ছিল না। তো আমাকে তো পার্টি থেকে এবং আমার কিছু আত্মীয় স্বজন ছিল, তারা কিছু আমাকে অর্থ দিয়েছে। আমার তো অর্থই ছিল না নির্বাচন করার। আমার শুভাকাঙ্ক্ষী, আমার আত্মীয় স্বজন এবং আমার পার্টি থেকেও আমাকে ডোনেট করেছে। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে একটা ভালো সাপোর্ট দিয়েছিলেন এবং সেই সাপোর্ট নিয়ে কিন্তু আমি নির্বাচন করে এসেছি। আমার সর্বোচ্চ বোধ হয় 96 সালে আপনার মনে করেন 35 থেকে 40 লাখ টাকা খরচ হয়েছে ওই সময়। হ্যাঁ, এখন তো একটা মেম্বারের খরচ হয় এটাই টাকায়। তো ফলে এখানে অনেক শুভাকাঙ্ক্ষীরা থাকে, তারা কন্ট্রিবিউট করে, তার আত্মীয় স্বজনরা মনে করে যে সে একটা এমপি হবে, আমাদের গর্ব, সেই হিসাবে তারা সাপোর্ট করে। কিন্তু আমি এখানে কোনো দেখি না যে এটা কোনো অন্যায় বা অনৈতিক
কাজ এটা আমি বলবো না। শুভাকাঙ্ক্ষী থাকতেই পারে, তারা তাতে সাপোর্ট করতেই পারে। আর যেটা বৈধ আয় সেটা ইনকাম ট্যাক্স ফাইলে থাকে। ইনকাম ট্যাক্সের ফাইলে সে অনুযায়ী যদি এখানে কোনো আপনার কোনো অ্যাবনর্মাল কিছু থাকে, সে এটা আপনি দুদকে অভিযোগ করেন। দুদকে এটা হলফনামা এটা কিন্তু রেকর্ড হয়ে গেল। এই রেকর্ডের ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে দুদকে সাবমিট করুক, দুদক দুর্নীতি দমন কমিশন তারা দেখবে। সেখানে আইনগতভাবে অনেক পদক্ষেপ আছে, সেটা আবার ফেস করবে প্রার্থী, জি। তাই না? এটাই তো প্রক্রিয়া। নাজিমুদ্দিন আলম, তবে নির্বাচনটা ট্রেনে উঠে গেছে, নির্বাচনটা হওয়া দরকার এবং দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হওয়ার জন্য এই নির্বাচনটা খুবই হওয়া জরুরি। জি, আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে আসবো, সেটি হচ্ছে হলফনামায় মিথ্যা তথ্য দিলে যেই শাস্তির নজির রয়েছে, শাস্তির বিধান রয়েছে, সেই বিষয়টি থাকার পরেও কেন হলফনামায় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে জনমনে, সেই বিষয়টি নিয়ে আসবো। একটু বিরতি নিয়ে ফিরছি। প্রযত্ন বাংলাদেশের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্ন বাংলাদেশে। নাজিমুদ্দিন আলম, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন শুভাকাঙ্ক্ষীদের কথা। আমি একটু জানতে চাই, শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি আসলে কি এমন কিনা যে তারা সাথে থাকে কেবল পরবর্তীতে যখন নেতৃত্বে যাবে কিংবা সেই ক্ষেত্রে বেনিফিট পাওয়ার জন্য কিনা, এই বিষয়টি একটু জানতে চাই। সেই ক্ষেত্রে জানতে চাই, যদি বলা হয় পতিত সরকারের শেখ হাসিনার হলফনামায় দেখা গিয়েছিল 21.91 একর জমি বা 31 লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন। সেই ক্ষেত্রে দুদক চেয়ারম্যান বলেছিলেন এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, ইসির কাছে জমা দেওয়া হলফনামা এবং দুদকের কাছে জমা দেওয়া যেই তথ্য সেটির কোনো মিল নেই। হলফনামা নিয়ে বরাবরই প্রশ্ন আসছে, সেটার জন্যই আসলে মনে হয় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে জনমনে। এই আগেও ছিল, এখনো ছিল, যেখানে আইনে আছে, সংবিধানে আছে, শাস্তির বিধানও রয়েছে। সেই শাস্তির বিধান, কাউন্টার এভিডেন্স যেটা বিধান রয়েছে, সেটি কেন এখনো সেই শাস্তির নজির নেই? কি বলবেন? দেখুন, হলফনামায় তো কিছু তথ্য অনেকে গোপন করে এবং সেটা যদি অসামঞ্জস্যপূর্ণ হয় সে ব্যাপারে তো আমি আগেই বক্তব্যে বলছি, এটা দুদক তাদের এটা দেখার ব্যাপার এবং সেটা দুর্নীতি দমন কমিশন তারা সেটা নিয়ম অনুযায়ী শাস্তির বিধান আছে, সেই শাস্তির বিধান করবে। আর হলফনামায় যদি কোনো তথ্য গোপন করে সেক্ষেত্রে তো হলফনামা তথ্য গোপন করলে পরে যাচাই বাছাই তো সে তার মনোনয়নপত্র বাতিল হবে। বাতিল হওয়ার পরে সেটা আবার আপিল করতে পারে, আপিল করার সুযোগ আছে, সে আপিল করবে। এগুলো তো বিধিবিধান, আমাদের যে রীতি আছে, নীতি আছে, সে অনুযায়ী এটা চলবে। এটা আমাদের নির্বাচনের জন্য আমাদের কোনো বাধা সৃষ্টি করবে না। এটা কেউ এই ধরনের ঘটনা ঘটাইতে পারে, ঘটতেও পারে, এগুলি ঘটে, অতীতেও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। তথ্য গোপন করা, অসামঞ্জস্যপূর্ণ করা বা আপনার হলফনামায় ভুল করা, ভুল হলে পরে বাতিল হবে, বাতিল হলে পরে আবার এটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই পরে আবার আপিল করবে, আপিল করার পরে বাদ হয়ে যাবে অথবা আবার সঠিক বহাল হবে। তো এটা তো আমাদের নিয়ম, এটা নিয়ম নীতি, এটা প্রক্রিয়া। এই সেক্ষেত্রে কি পুরনো রাজনীতির যে কাঠামো সেখানেই কি সীমাবদ্ধ থাকছে না আগামীর নতুন নির্বাচনের ক্ষেত্রে? আগামীর বাংলাদেশ যেটা নিয়ে আমরা কথা বলছি, যে আমরা পুরনো রাজনীতি সংস্কৃতিকে মোড় পাল্টাবে, সেই বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা সবসময় কথা বলে আসছেন। তো সেই ক্ষেত্রে কি প্রশ্ন থাকছে না? না, এখন আপনি গিয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এটা হলো ইম্পর্টেন্ট। স্বাধীন দুর্নীতি দমন কমিশন এটা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, এটা হলো ইম্পর্টেন্ট। এটা স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেমন অতীতে যে গভর্নমেন্ট ছিল, স্বাধীন দুর্নীতি কমিশন ওইভাবে ছিল না, তারা তাদের পক্ষপাতিত্ব করেছে, তারা তাদের দলকানা ছিল। হ্যাঁ, তো এখন তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, ইনস্টিটিউশনগুলো তো অতীতে ধ্বংস করে দিয়েছে। ইনস্টিটিউশনগুলো যদি স্বাধীন থাকে, যেমন বিচার বিভাগ স্বাধীন হতে হবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হতে হবে। তো এই ইনস্টিটিউশনগুলো যদি আপনার স্বাধীন হয়, স্বাধীনভাবে কাজ করতে পারে, গভর্নমেন্ট যদি ইনফ্লুয়েন্স ক্রিয়েট না করে, তখন আপনি সঠিকভাবে আপনি একটা বিচার পাবেন। আপনি যখন পরাধীন থাকবেন, আপনি যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অঙ্গুলি হেলনে চলবেন, তখন তো আপনি দলকানা যদি হন, হ্যাঁ, তখন তো আপনি সঠিক বিচার পাবেন না, তাহলে পুরানো বন্দোবস্তই থাকবে। তো আপনাকে সংস্কার করতে হলে আপনার মেইন হলো কতগুলি কমিশন আছে, যে মানে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেগুলো খুব স্বাধীনভাবে তাদেরকে কাজ করতে দিতে হবে। তাহলে কিছু ডেভেলপ করবে, সমাজের একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। নির্বাচনের ব্যাপারে স্বচ্ছতা আসবে, প্রার্থীরা স্বচ্ছ হবে, তারা ভালো প্রার্থী বেরোয় আসবে, দুর্নীতিবাজরা আউট হয়ে যাবে, তাই না?
একটা সুন্দর একটা পরিবেশ আসবে। জি, নির্বাচনের সংখ্যা ঘিরে কিংবা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো, তার আগে একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই আপনাদের দলের জোট প্রসঙ্গ নিয়ে। গত 28 ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঠিক একই দিনে তিনি বলেছেন এই যে জামায়াত এবং সমমনা দলগুলোর সঙ্গে যে জোট, সেটি আসলে তাদের কোনো আদর্শিক ঐক্য হয়নি, এটি একটি নির্বাচনী সমঝোতা। তারই এক মাস আগে 23 নভেম্বর যদি বলি, তিনি একই কথা বলেছিলেন, ক্ষমতা বা আসনের জন্য কারোর সঙ্গে তিনি সমঝোতা করবেন না, সমঝোতা নয়। একটু জানতে চাই, এই যে সমঝোতা নয় থেকে নির্বাচনী সমঝোতাতে আসলে রূপ নিল কিভাবে? প্রথমত তিনি যথাযথই বলেছেন, এটা কোনো আদর্শিক ঐক্য নয় এবং এটা নির্বাচনী ঐক্য। আরেকটি বিষয় হলো যে নির্বাচন একটা প্র্যাকটিক্যাল বিষয়। আমরা বেশিরভাগ সময় রাজনীতিতে কথাবার্তা বলি, র‍্যাটরিক নির্ভর কথাবার্তা বলি, আমরা তাত্ত্বিক কথাবার্তা বলি, আমরা অনেক বেশি আদর্শ নিয়ে আমরা ডিবেট করি। কিন্তু শেষ পর্যন্ত আপনার যখন নির্বাচন হয়, তখন নির্বাচনে ভোটারদের কাছে যেতে হয় রাজনীতিবিদদের, এবং ভোটারদের পালস বুঝতে হয়। ভোটাররা আসলে কোনো নির্বাচনে আপনাকে কিভাবে গ্রহণ করছে এবং আপনি আরও ব্যাটার কিভাবে ফিল্ড সাজাতে পারেন, যে ভোটারদের মানে অ্যাট দ্য এন্ড আপনি নির্বাচনে গিয়েছেন মানে কি, যে আপনি নির্বাচিত হয়ে আসতে চাচ্ছেন, আপনি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, আপনার যারা সাপোর্ট করে তাদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন। আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা তো 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। 125 আসনে আমরা মনোনয়ন দিয়ে আমরা প্রার্থীকে মাঠেও পাঠিয়েছিলাম। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যখন উসমান হাদির হত্যাকাণ্ড হলো তফসিলের ঠিক পরদিন, তখন কিন্তু ওনার মৃত্যু পর্যন্ত প্রায় এখানে 7-8 দিন চলে গিয়েছে। এই সময়টার মধ্যে আমাদের কারোর ফিল্ডে যাওয়া হয় নাই, পুরো একটা আপনার ভ্যাকুয়াম ছিল রাজনীতিতে। এই সময়টার মধ্যে আমাদের বেশিরভাগ প্রার্থী মনোবল হারিয়েছেন, বেশিরভাগ প্রার্থী তারা ফিল্ডে অনুভব করেছেন যে তারা আসলে এককভাবে কোনো আসনে তেমন ভালো করার আসলে কোনো চান্স নেই। কিন্তু নির্বাচনটা কি জানেন, নির্বাচনটা হলো যে কোনো জায়গায় নির্বাচন হয় মূলত এ এবং বি এর মধ্যে ফাইট, সি এর মধ্যে আসলে ফাইট হয় না। হ্যাঁ, সি হলো যদি বি সরে পড়ে তাহলে সি বি এর জায়গায় চলে আসে। আমরা দেখছি 300 আসনে মোটামুটি 200+ আসনে আমাদের সি এর অবস্থান আছে, যে আমরা বিদ্যমান ব্যবস্থার ভিতরে তৃতীয় হতে পারি। কিন্তু না, আমি একটু হিসাবটা বলছেন, একটু থামাতে চাই। আপনি বলছেন যে এ বি এর মধ্যে আসলে নির্বাচন হয়, সির কোনো আসলে ক্ষেত্র নেই। সেই ক্ষেত্রে গত 26 অক্টোবর আপনাদের দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে একপাশে রেখে শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি কোনো জোট করবে না। হঠাৎ এই যে মন্তব্যের দ্বিচারিতা, এটা আসলে কিভাবে? মন্তব্যের দ্বিচারিতা নয়, জনগণের আকাঙ্ক্ষা কি এখন? জনগণের আকাঙ্ক্ষা সংস্কার, জনগণের আকাঙ্ক্ষা এই যে গণভোট আছে, গণভোটে জিতে আসবে। জনগণের আকাঙ্ক্ষা এখানে ফর্মাল ইকোনমি গড়ে উঠবে, ইনফর্মাল ইকোনমিতে চাঁদাবাজি হবে না। জনগণের আকাঙ্ক্ষা সর্বগ্রাসী যে দুর্নীতি, সেটার লাগাম টেনে ধরা হবে। এই প্রেক্ষিতে আপনি জনগণের আকাঙ্ক্ষার বাইরে কোথায় এনসিপি গেল? আপনি যদি বলেন যে জনগণের আকাঙ্ক্ষা মানে আপনি যেই জায়গাটায় নির্দেশ করছেন যে হ্যাঁ এনসিপি কি ফার রাইটের সাথে কোয়ালিশন করলো, দেখেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি জন আকাঙ্ক্ষা হলো যে একটা ওয়েলফেয়ার স্টেটের আকাঙ্ক্ষা। জনগণকে তার নাগরিক সুবিধা, তার সার্ভিস ডেলিভারি দিতে হবে। এটা বিএনপি হোক, এটা জামাত হোক, এনসিপি হোক, অন্য যে কোনো দল হোক। এই জায়গায় কি আপনার কোথাও মনে হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কাজ করছে? এই জনগণের আকাঙ্ক্ষা থেকে আমি আসলে প্রশ্নটা করতে চাই। আপনাদের দলের জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতার পর দল থেকে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। ইতোমধ্যে 10 জন কেন্দ্রীয় নেতার পদত্যাগ করেছেন যতটুকু আমি জানতে পেরেছি। জনগণের আকাঙ্ক্ষা হিসেবে যদি আমি বলি, শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম বলেন, শহীদ পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল এই দলটির উপর, এখন আছে, কিন্তু দলের ভেতরে যে হারে সংকট অসন্তোষ দানা বাঁধছে তাতে আমরা আশাহত হচ্ছি। অর্থাৎ নতুন ধারার যে রাজনীতি, যেটা আসলে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, জনগণের আকাঙ্ক্ষা নিয়ে বলছেন, সেই রাজনীতি যে সম্ভাবনা আশা ছিল, যেখানে জুলাই অভ্যুত্থানে এত বেশি আশা রেখেছে সাধারণ মানুষ, সেই আশা থেকে নিরাশা হয়ে যাচ্ছে না? যেমনটা শহীদ পরিবারও তেমনটা উল্লেখ করছেন। কি বলছেন? আর শীর্ষ নেতারা দলে রয়েছেন, তারা কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে? এই ব্যর্থতার আসলে কারণ কি? প্রথমত আপনি নির্বাচনের ব্যাপারে আবারও বলি, এটা একটা খুব বাস্তব ভিত্তিক একটা ইভেন্ট। নির্বাচন আসলে আপনি মানে কথার ফুলঝুরি দিয়ে কিছুই করতে পারবেন না। কারণ আমাদের রাস্তা হলো একটা, যে আপনি নির্বাচন করবেন না, এবার আপনি নির্বাচন করবেন না, দল হিসেবে টিকে থাকেন।
দ্বিতীয়ত হলো আপনি নির্বাচন করবেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করবেন এবং আপনি ম্যাক্সিমাম আসনে জামানত হারাবেন। আপনি হেরে সংসদে হয়তো বা 1 কি 2 জনও আপনি প্রতিনিধিত্ব করতে পারবেন না, আপনি মাঠের শক্তি হিসেবে থাকবেন। তৃতীয়ত হলো আপনি কোথাও না কোথাও কোনো একটা কোয়ালিশনের সাথে সমঝোতা করে নির্বাচন করবেন, সংসদে আপনার প্রতিনিধিত্ব অপেক্ষাকৃত নিশ্চিত করার চেষ্টা করবেন। আপনি 3টা আউটকাম দেখেন। আমরা প্রথম আউটকামে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট, আমাদেরই গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের একটা বড় প্রজেক্ট হলো নির্বাচন দেওয়া। এই নির্বাচনে যদি এনসিপি অংশগ্রহণ না করে কোনো না কোনো কারণে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে পারে। দ্বিতীয়ত আমরা স্বাধীনভাবে নির্বাচন করতে গিয়ে দেখেছি এটা প্র্যাকটিক্যাল না। আপনি শুধুমাত্র যে কোনো পৃথিবীর যে কোনো যুদ্ধ, যে কোনো রাজনৈতিক ইভেন্ট আপনার সবসময় আবেগ দিয়ে, সবসময় আইডিয়া দেওয়া হয় না। আপনাকে গ্রাউন্ড বুঝতে হবে, প্র্যাগমেটিক হতে হবে। আমরা প্র্যাগমেটিক জায়গা থেকে দেখে এসেছি 300 আসনে সি হওয়া, ডি হওয়ার চেয়ে 30টা 40টা আসনে 20টা আসনে বি হওয়া, ফাইট করা এবং 5-10টা আসনে এ হওয়া হলো বেস্ট। এটা হলো আমাদের আউটকাম। সেটাই উপলব্ধি কেন? আমরা তো আপনারা ভিন্ন আমরা তো চেষ্টা করেছি, আপনি চেষ্টা করবেন না? আপনি কি আমাকে একা হাঁটতে, কি আমি তো একা হাঁটতে গিয়ে হোঁচট খাবো, হোঁচট খাওয়ার পর বলবো আপু আমার হাতটা একটু ধরেন? বিষয়টা আমি তো একা হাঁটতে চেয়েছিলাম। লাস্টলি যেটা বলি, এখন আসছে যে আপনি কি না জোট করবেন, কার সাথে জোট করবেন? আপনি কি বিএনপির সাথে জোট করবেন না জামাতের সাথে জোট করবেন অথবা সমঝোতা করবেন? আমরা স্পষ্টত দেখেছি বিএনপির সাথে আমাদের আদর্শিক বড় ধরনের কোনো আপনার বিভাজন নেই। আমরা মধ্যপন্থী, বিএনপি মধ্যপন্থী। সো এক মধ্যপন্থী আর এক মধ্যপন্থীর সাথে মার্জ হওয়ার চেয়ে এক মধ্যপন্থী আর একটা রাইট লিনিং একটা পার্টিকে টেনে মধ্যপন্থী জায়গা নিয়ে আসা এবং তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তাদের যেই এক্সট্রিম এলিমেন্ট আছে সেটাকেও আপনার একটা মধ্যপন্থী জায়গায় নিয়ে আসে একটা প্রপার বিরোধিতার স্ট্রাকচার, বিরোধী দলের স্ট্রাকচার তৈরি করাটা আমাদের প্রায়োরিটি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এই দুইটা কোয়ালিশনের মধ্যে আপনার আর আগে যেটা বললাম সংস্কার, দুর্নীতি, চাঁদাবাজি সেগুলো তো আছেই, কিন্তু মোটা দাগে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ক্রিয়েট করতে গিয়ে এনসিপি নিজের ক্ষতি করে, আপাত নিজের দলের যে সাংগঠনিক নিজের ক্ষতি করে এখানে একটা প্রপার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তৈরি করছে যেটা ডেমোক্রেসিকে সুসংহত করবে। একই প্রসঙ্গে নিয়ে আসবো আবারও বিরতির পর আলাউদ্দিন মোহাম্মদ। একটি বিরতি নিয়ে ফিরছি প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে, আবারও বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত প্রযত্ন বাংলাদেশে। আলাউদ্দিন মোহাম্মদ, বিরতির আগে আপনি বলছিলেন সেই বিষয়টির সাথে একটু যুক্ত করতে চাই। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতকালকে বা 2 দিন আগে বলেছেন প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে। আসলে ঠিক কোন ক্ষেত্র বা কোন দিকটা বিবেচনা করে এই বক্তব্য? কেন আসলে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে? দুটো কারণ জানতে চাই। সেই সাথে জানতে চাই যেহেতু হলফনামা দিয়ে নির্বাচনী যাত্রা পথে বাংলাদেশ হাঁটছে, মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, আগামীকাল শেষ সময়, সেটি ক্ষেত্রে আসলে বেশ কিছু শঙ্কা ছিল বাংলাদেশে। যেমন নির্বাচন সামনে রেখে সবচেয়ে বড় শঙ্কা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা, যেটি কেটে গেছে। পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের নির্বাচন হতে দেবে কিনা, সেগুলো নিয়ে আসলে বেশ কিছু শঙ্কা ছিল। এই শঙ্কাগুলো কেটে গেছে নানা মহল থেকে বলা হচ্ছে, কিন্তু ইতিমধ্যে জানা গেছে নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকা সহ সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের চাহিদা ও ব্যবহার দুটিই বেড়েছে। সেই ক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জিং বা শঙ্কা দেখছেন আপনি? প্রথমত হাসনাত আব্দুল্লাহ সঠিক বলেছেন যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। কেন হেলে পড়েছে এই প্রশ্নের যদি আমি জবাব দিতে হয়, আমি একজন নাগরিক হিসেবে এই জবাবটা এভাবে দেব যে জামাত চেয়েছে প্রশাসন তার পক্ষে কাজ করুক, সেজন্য প্রশাসন বিএনপির দিকে চলে গিয়েছে। কীরকম? আসলে রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে প্রশাসনে আমার অনুগতরা থাকুক। এই গণঅভ্যুত্থানের পরে এই প্রশাসনের দখলদারিত্ব 2টা বড় শক্তি নিয়ে নেওয়ার কারণে যদি এমন হতো যে একটা শক্তি নিতে চেয়েছে, বাকি সবাই মিলে বলতো যে না প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে, নিরপেক্ষভাবে কাজ করবে, তারা আইনের শাসন অনুযায়ী কাজ করবে, আইনের শাসনকে এনশিওর করবে, তাহলে আমরা বিএনপিকে গালি দিতে পারতাম যে বিএনপির দিকে কেন গেল। প্রশাসন সবসময় দেখে যে কে আসলে সরকারে আসতে পারে। এটা একটা উইন উইন সিচুয়েশন, যে ওরা দেখে যে যারা আসতে পারে আমি আগে থেকেই তার বিরাগভাজন হবে এমন কোনো কাজ করব না, কারণ আমার এখানে পদোন্নতি, আমার এখানে আপনার বদলি, ভালো জায়গায় থাকা সবগুলো নির্ভর করে এই গভর্নমেন্টের একটা আরবিট্রারি মেকানিজমের উপরে, মানে রুল বেসড না। পুরনো বাংলাদেশে আমরা ফেরত যাচ্ছি, সেই পুরনো কাঠামো। পুরনো বাংলাদেশে আপনি বেশিরভাগ ফেরত যাচ্ছেন, কিন্তু কম ভাগ টিকে আছেন, কারণ আমরা আছি। চেতনা নিয়ে জুলাই না আপনি বিষয়টা সেই চেতনা কোন দিকে যাচ্ছে আসলে? না আমরা দেখেন, আমরা যদি মনে করেন 300 আসনের ভিতরে ধরেন 10টা আসন পাই, 5টা আসন পাই, আপনি মনে করেন যে তরুণরা যতটুকু ধরে রাখতে পারবে তত আপনি নতুন বন্দোবস্তের দিকে যেতে পারবেন। আর আপনি পুরনো রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে
তাদের যেই রুল অফ গেম ছিল, রুল অফ গেমটা আসলে আগের রুল অফ গেম। এবং যেটা নাজিম ভাই বললেন, খুব শ্রদ্ধার সাথে ওনার সাথে আমি দ্বিমত করি। প্রথম পর্বে যেটা বললেন যে এগুলো শুধুমাত্র দুদকের দেখার বিষয়, দুদক কিংবা আইনগত ঠিক থাকলে ঠিক আছে, আমি একটু দ্বিমত করি। এবং আমি মনে করি যে এই যে আপনারা প্রশ্ন করছেন যে তার সম্পদ কেন অত, পাবলিক অ্যাজ এ ভিজিল্যান্ট, রাষ্ট্র যে তার জনগণের, পাবলিকের জানার অধিকার আছে। পাবলিকের জানার অধিকার আছে আমার নেতা আসলে কত টাকা আয় করে, সরকারিভাবে কত টাকা ব্যয় দেখাচ্ছে, তার সম্পদের পরিমাণ কত, সে যে আমাকে নিয়ে আসছে আমার জন্য অনেক কিছু, এটা কি তার টাকা নিয়ে আসছে নাকি সরকারের টাকা নিয়ে আসছে নাকি কোনো বড় ব্যবসায়ীর অনুদানের টাকা নিয়ে আসছে। পাবলিকের এই বিষয়গুলো জানতে হবে আজকে হোক কাল হোক, এবং জানাটা শুরু হয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধুমাত্র সরকারি এজেন্সি সব কিছু করলে রাষ্ট্র আর রাষ্ট্র জনগণের থাকবে না। আমরা মনে করি জনগণের জায়গা থেকে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং তারা সরকারি সবগুলো অফিসের সামনে জনগণের জন্য আলাদা আপনার মানে রাইট টু ইনফরমেশন ডেস্ক আছে, আপনি জানেন আগে থেকে, সেই জায়গা থেকে জনগণ ভিজিলেন্ট থাকাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং আপনি যেটা বলেছেন আশঙ্কার কথা, শেষ করে দিই নাকি 10 সেকেন্ড? তাহলে আশঙ্কাটা হলো যে আশঙ্কা আছে, কিন্তু আমরা একটা ভালো জিনিস দেখছি যে নির্বাচনে যেই রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে আন্ডারস্ট্যান্ডিং আগের চেয়ে অনেক বেড়েছে, আগের চেয়ে অনেক বেটার। তো তারা যদি চায় যে আমরা নির্বাচনটা সবাই মিলে করব, এখানে আমাদের বাইরের কেউ এসে আপনার এই নির্বাচন পরিবেশকে ডিস্টার্ব করতে পারবে না, তাহলে আসলে নির্বাচনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। নিশ্চয়ই সেই প্রত্যাশা নিশ্চয়ই সবার আছে। নাজিমুদ্দিন আলম, আপনার কাছে আসতে চাই, যেমনটা আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন, প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গেছে, সেই বিষয়টি নিয়ে উনি ওনার মন্তব্য জানিয়েছেন। আপনি সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা? সেই সাথে একটু জানতে চাই, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। একটু জানতে চাই এই রেইনবো নেশন আসলে কিরকম, পরিকল্পনাটা কি, এবং এই রেইনবো সরকার যেটা গঠিত হবে সেটার কাঠামোটা কিরকম হবে? হ্যাঁ, থ্যাংক ইউ। সামনে নির্বাচনটা আসলে একটা বিরাট চ্যালেঞ্জ। এই জন্য প্রশাসন আপনার অবশ্যই নিরপেক্ষ থাকা উচিত, এবং একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকারের দায়িত্ব। যেমনিভাবে বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ, এবং আমাদের দেশের জন্য, আমাদের দলের ফ্যাসিবাদ বিরোধী যারা রাজনৈতিক দল, আমাদের সকলের জন্যই চ্যালেঞ্জ। এই নির্বাচনটা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়া দরকার। এই নির্বাচনের মাধ্যমে যাতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের দেশ শক্তিশালী হবে এবং সমৃদ্ধ হবে, অর্থনৈতিক মুক্তি আসবে, এবং একটা আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজগুলো করতে পারবো, যেমন সামাজিক ন্যায় বিচার, সামাজিক মূল্যবোধ, আবার আইনের শাসন। এই জিনিসগুলি আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। সোশ্যাল সিকিউরিটি, এদেশের আমাদের নারী এবং শিশুদের এবং আমাদের সকল স্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এটা সবচেয়ে বড় একটা কাজ। সোশ্যাল সিকিউরিটি, এটা হলো ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদের কিছু কর্মসূচি আছে। আমাদের মাননীয় চেয়ারম্যান, এখন তো উনি আমাদের অটোমেটিক্যালি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার ইন্তেকাল হওয়ার পরে তাকে আল্লাহ জান্নাতবাসী করুক, দোয়া করি তিনি যেন জান্নাতের সর্বোচ্চ দান করেন। তার এখন আমাদের চেয়ারম্যান, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, উনি এখন অটোমেটিক্যালি চেয়ারম্যান। তো উনি ইতিমধ্যেই 31 দফা দিয়েছেন। 31 দফার ভিতরে কিন্তু আমাদের ইলাবোরেটলি সব কিছু উল্লেখ করা আছে, এবং রেইনবো যেটা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান, এবং যারা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চান, এটাই মেন করেছেন। ধন্যবাদ আজকের প্রযত্নে বাংলাদেশের সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।